8 দিন 20 পরে ঘোষণা হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজার্ভের ঘাটতি আর দুর্বল প্রবৃদ্ধির মাঝে এবারের বাজেট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবারে বাজেটে সংকোচন করা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষার মতো খাতগুলো, ছোট করা হচ্ছে এডিপি, করের আওতায় ঢুকছে নতুন নতুন পণ্য এবং সেবা। যদিও প্রধানমন্ত্রী বলছেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞার জন্য কিছুটা কৃচ্ছ সাধন করতে গিয়ে জিডিপি গতবারের চেয়ে কিছুটা কম হবে, তবে এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে সরকার। সরাসরি আলাপে চলে যেতে চাই অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা আমাদের সঙ্গে যুক্ত আছেন। অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কি চ্যালেঞ্জ সামনে আছে এটা আপনি খুব ভালো মতোই জানেন। আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সবকটাই প্রায় বেশি। আমরা আজকেও প্রতিবেদন করেছি কাঁচা বাজারে গিয়ে সেখানেও মূল্য অনেক বেশি। সাথে রিজার্ভের ঘাটতির কথা আমরা জানতে পাচ্ছি, ডলারের ঊর্ধ্বগতির কথা আমরা শুনতে পাচ্ছি, এবং দিন শেষে প্রবৃদ্ধি যে গতি সেটা অনেকটা কমে গেছে। এতগুলো চ্যালেঞ্জ সামনে রেখে এবার 2024-25 অর্থ বছরের বাজেট আসছে। অর্থনীতিবিদ হিসেবে আপনি কি পরামর্শ দেবেন? কেমন বাজেটটা হওয়া উচিত, কিছুটা যেন স্বস্তি হয় আমাদের জন্য? ধন্যবাদ। আমি মূলত যেটা বলবো সেটা হচ্ছে যে জিডিপির যে প্রবৃদ্ধির কথা আমরা বলছি, আমরা মোটামুটি ভাবে একটা সন্তোষজনক প্রবৃদ্ধি কিন্তু বেশ কয়েক বছর ধরেই অর্জন করেছি। সুতরাং এখন যদি প্রবৃদ্ধির ক্ষেত্রে কিছুটা কাটছাটো হয়, প্রবৃদ্ধি যদি কিছুটা কমেও আসে, আমার মনে হয় সেটা নিয়ে শঙ্কা করবার বিষয় না। যেটা আসলে আমি বলবো যে আমাদের আসলে আমি বলবো যে দ্বিমুখী একটা চ্যালেঞ্জ যদি বলি, সেটির মধ্যে একটি হচ্ছে মূল্যস্ফীতি, আমরা সবাই যেটার কথা জানি, এবং আরেকটি হচ্ছে যে রিজার্ভের সংকট এবং সেটার সাথে সংশ্লিষ্ট আমাদের যে টাকার যে বিনিময় হারটা। তো এই দুটো জায়গা, এই সামষ্টিক অর্থনীতির এই দুটো বিষয় আসলে খুব জরুরি, এবং এই দুটো বিষয়কেই মাথায় রেখে যেটি করা দরকার সেটা হচ্ছে এই বছরের বাজেটের যে অগ্রাধিকারগুলো সেটি সাজানো দরকার। এবং এর সাথে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, তার এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি মূল্যস্ফীতির কথা বলি এবং আমরা বিনিময় হারের কথাও যদি বলি, এই বিষয়গুলোকে, সামষ্টিক অর্থনীতির এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবার জন্য আসলে মূলত মুদ্রানীতি যেমন আছে সেরকম রাজস্ব নীতির ভূমিকা রয়েছে। এবং আমাদের দেশে আমরা কিন্তু দেখেছি রাজস্ব নীতি অনেক ক্ষেত্রে মুদ্রানীতির চেয়েও বেশি কাজ দিয়ে থাকে, যেটা তাত্ত্বিকভাবে অনেক সময় হওয়ার কথা না। তো এখন যদি আমরা দেখি, তার মানে রাজস্ব নীতির একটা খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা সময় কিন্তু যখন বাজেট দেওয়া হয়। যদিও বাজেট 3 বছরের একটা মিডিয়াম টার্ম যে ফ্রেমওয়ার্ক সেটার মধ্যেই থাকে, তারপরও বাজেটের মধ্যে কিন্তু বেশ কিছু করার সুযোগ থাকে। এবং সেদিক থেকে আসলে কর খাতে একটা বড় ধরনের সংস্কার দরকার, এবং ব্যয় খাতে অপ্রয়োজনীয় ব্যয় কাটছাট করার কথা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু এখন আসলে অত্যন্ত গুরুত্বের সাথে এই জিনিসটার দিকে নজর রাখতে হবে। কৃচ্ছতা সাধনের দিকে, কৃচ্ছতা সাধন হচ্ছে এমন জায়গায় কৃচ্ছতা সাধন যেটা হচ্ছে অপ্রয়োজনীয় ব্যয়টা, আর ব্যয় বাড়াতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যয় বাড়ানো, বিশেষ করে মূল্যস্ফীতির কারণে, সেটি হচ্ছে ব্যয় বাড়ানোর দরকার হচ্ছে আমাদের সামাজিক নিরাপত্তা খাতে। এবং বিভিন্ন ভাবে আসলে আমরা যদি বিভিন্নভাবে আমরা দেখেছি মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদেরকে বিভিন্ন ধরনের রেশনের সুযোগ, ন্যায্য মূল্যের বাজার, ওপেন ট্রাক সেল, এই ধরনের বিভিন্ন জায়গায়, এবং সেই জায়গাগুলোতেও আরো কিছুটা ভর্তুকি দেওয়ার মাধ্যমে আরো কম দামে যদি আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সরবরাহ করতে পারি, সেটি একটি ব্যাপার, সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারে। আরেকটি জিনিস আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন, ব্যক্তি খাতেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটাও আমাদের মানতে হবে যে ব্যক্তি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকাকে যদি আমরা চিন্তা করি, ব্যক্তি খাতকে কিভাবে আমরা অন বোর্ড আনতে পারবো। এবং এই বিষয়ে আমি যেটা একটা জিনিস বলতে চাই যে আমরা কিন্তু দেখি যে বাজেটে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়ে থাকে। আমি এখানে আপনার অনুমতি নিয়ে একটু থামাই। আমি প্রণোদনার বিষয়ে একটু পরে আসবো যদি হাতে সময় থাকে, কিন্তু যেটা আপনার নজরে আনতে চাই, আমরা দেখতে পাচ্ছি যতটুকু ধারণা পাওয়া যাচ্ছে এবার স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটি ইম্পর্টেন্ট খাতে এবার কিন্তু বাজেট বরাদ্দ বাড়ছে না। কি বলবেন আসলে এটা তাহলে কতটা জনসম্পৃক্ত হবে? দেখুন, এই দুটো বিষয়ে আমরা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষায় যে বিনিয়োগ, সেই বিনিয়োগের যে সুফলটা, সেই সুফলটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী বেশ কিছু দেশে আমরা দেখেছি যে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা সুফল আছে। সুতরাং আজকে কালকে হয়তো আমি 1 বছর পরে হয়তো সুফলটা দেখবো না, সুফলটা দেখবো আমি 10 বছর পরে মানব সম্পদের মাধ্যমে। এই জায়গাগুলোতে আসলে কাটছাট করবার কোনো সুযোগ নাই, এবং আমরা অলরেডি কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষা খাতে কিন্তু যে অবস্থায় আছি সেটা নিয়ে কিন্তু
আমরা যদি বলি যে আমরা আমরা সার্বিকভাবে আমাদের অন্যান্য যে অর্থনীতিগুলো রয়েছে যারা আমাদের মতো বা আমাদের যে আমরা যদি ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর দিকে তাকাই, সেদিকে আসলে কাটছাটের কোনো সুযোগ নেই। এখন যেটা দেখতে হবে কোন কোন খাতে আসলে কাটছাট করা যেতে পারে, এবং আরেকটি যেটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে ট্যাক্স নেটটাকে সেটাকে কিভাবে এক্সপ্যান্ড করা যেতে পারে, যেটাকে আমরা বলে থাকি ফিসকাল স্পেস, সেটাকে আমরা কিভাবে বাড়াতে পারি। এবং সেটার জন্য আসলে বড় ধরনের সংস্কার দরকার, এবং বিশেষ করে ব্যক্তি খাতের যে জায়গাটা রয়েছে, অর্থাৎ প্রত্যক্ষ করের যে জায়গাটা রয়েছে, সেই প্রত্যক্ষ করের জায়গাতে কিন্তু বেশ কাজ করবার সুযোগ রয়েছে। এবং এই প্রত্যক্ষ করে যদি আমরা সঠিকভাবে সংস্কার করতে পারি, আরেকটি সেটা যেটা করা যেতে পারে সেটার মাধ্যমে কিন্তু পরোক্ষ করের বিভিন্ন যে দিক যেটা রয়েছে, যেমন ভ্যাট, মূসকে কিন্তু কিছুটা কাটছাট করার মাধ্যমে সেখানে হয়তো আমাদের কর আহরণ কিছুটা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু মিশকে কিন্তু কিছুটা কাটছাট করার মাধ্যমে সাধারণ মানুষকে কিছুটা হলেও কিন্তু স্বস্তি দেওয়া যেতে পারে। বুঝতে সুতরাং পারছি। আমি জি জি, জি, অনেকগুলো পরামর্শ স্বল্প সময়ের মধ্যে আপনি দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।